হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্ফোর্ট স্টাডিতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা যারা এএনএম জিএনএম 2024 টার্গেট করে রয়েছো, তোমাদের জন্য এই কম্ফোর্ট স্টাডি ইউটিউব চ্যানেলেই কিন্তু জীবন বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা অনেকগুলো অধ্যায় কমপ্লিট করেছি। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হলো সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পার্ট 2। পার্ট 1 আমরা আগের ভিডিওতে দেখেছি। সেখানে আমরা জেনেছি বিভিন্ন ধরনের পরাগ মিলন, ঠিক আছে, যেমন স্বপরাগযোগ, ইতর পরাগযোগ, গেইটেনোগেমি, এই সমস্ত কিছু সেখানে জেনেছি। আর এটাও জেনেছি যে তোমাদের এক্সামের জন্য কোন টপিকটি সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আমরা সেই টপিকের উপরেই আজকে বিভিন্ন ধরনের কোশ্চেন সলভ করব। এছাড়াও সাথে যে সমস্ত তোমাদের পিওয়াইকিউ রয়েছে, বিগত বছরে যে সমস্ত কোশ্চেন এসেছে এই চ্যাপ্টার থেকে, সেই সমস্ত কোশ্চেনে কিন্তু এখানে সলভ করব। ঠিক আছে, এটা আমি এখন দ্বিতীয়বার এই ভিডিওটি রেকর্ড করছি। প্রথমবার যখন আমি রেকর্ড করেছিলাম তখন আমি ভুল করে সাউন্ড অন করতে ভুলে গেছিলাম। এখন দ্বিতীয়বার আমি আবার রেকর্ড করছি। ঠিক আছে, যাই হোক, কোনো ব্যাপার না। তোমরা শুধু ভিডিওটিকে কমপ্লিট দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিকে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। ঠিক আছে, তাহলে চলো প্রথম প্রশ্ন শুরু করছি। আচ্ছা, প্রশ্ন শুরু করার আগে বলে দিই, তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে না থাকো তাহলে অবশ্যই সেখানে জয়েন করো। সেখানে তোমরা তোমাদের এক্সাম রিগার্ডিং বিভিন্ন প্রশ্ন পোস্ট করতে পারো। এছাড়াও এই ক্লাস পিডিএফ কিন্তু তোমরা সেই চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে সময় মতো। ঠিক আছে, আর আমাদের ক্লাসের যে আপডেট রয়েছে, কোন সময় কোন ক্লাস আসবে, কোন দিন কোন ক্লাস আসবে, সেটাও কিন্তু তোমরা টেলিগ্রামেই নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই জয়েন করবে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা শুরু করছি। বলেছে যে নিম্নলিখিত কোনটি একটি অসস্যল বীজের উদাহরণ? অপশান দেওয়া আছে ভুট্টা, রেড়ি, গম নাকি মটর। সবার প্রথমে আমাদের জানতে হবে অসস্যল বীজ কাকে বলে। দেখো পেছনে লেখা আছে যে সমস্ত বীজে শস্য অনুপস্থিত, শস্য থাকবে না, কারণ ভ্রূণ বিকশিতকালে শস্যের খাদ্য পুরোপুরি ব্যবহৃত হয়ে যায়। তাহলে বীজ থেকে যখন ভ্রূণের বিকাশ লাভ করবে তখন কি হবে, শস্যের মধ্যে যে খাদ্য সঞ্চিত থাকবে সেই খাদ্য পুরোপুরি ব্যবহৃত হয়ে যাবে। তার জন্যই সেই বীজে কিন্তু শস্য উপস্থিত থাকবে না। সেই সমস্ত বীজকেই আমরা কি বলে থাকি, অসস্যল বীজ বলে থাকি, যেমন ছোলা এবং কচু। আর যে সমস্ত বীজে শস্য উপস্থিত সেই সমস্ত বীজকে আমরা কি বলবো, শস্যল বীজ বলবো। এই শস্যল বীজের উদাহরণ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, আমি কিন্তু কমেন্ট তোমাদের দেখব। তাহলে আমাদের কোশ্চেনে বলেছে অশস্যল বীজের উদাহরণ কি। তাহলে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, মটর। ঠিক আছে, মটর হলো একটি অশস্যল বীজের উদাহরণ। দেখো তোমাদের এখানে আমি একটি ছোট্ট কনসেপ্ট বলে দিই, এভাবে তোমরা মাথায় রাখতে পারবে যে সাধারণত কি হয়, যে সমস্ত বীজ একবীজপত্রী সেই সমস্ত বীজের ক্ষেত্রে শস্য দেখা যায় সেগুলোকে আমরা শস্যল বীজ বলতে পারি। আর যে সমস্ত বীজ দ্বিবীজপত্রী হয় তাদের ক্ষেত্রে শস্য দেখা যায় না, তাদেরকে আমরা অশস্যল বীজ বলি। মটর কিন্তু একটি দ্বিবীজপত্রী বীজ, তাই আমরা মটরকে অশস্যল বীজ বলতে পারি। বোঝা গেল? এভাবে কিন্তু কনসেপ্ট লাগিয়ে তোমরা সলিউশন বের করতে পারবে। নেক্সট দেখি, 2 নম্বর প্রশ্ন বলেছে অমরা এবং ফলোত্বক উভয়ই কোন ফলের ভোজ্য অংশ? মানে অমরা বা প্ল্যাসেন্টা এবং ফলোত্বক উভয়কেই আমরা খাবার হিসেবে গ্রহণ করি। কোন ফলের অমরা এবং ফলোত্বককে? অপশান দেওয়া আছে আপেল, কলা, টমেটো নাকি আলু। খুব ইজি কোশ্চেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। আশা করছি তোমরা এটাই আনসার দিয়েছো, টমেটো। তাহলে টমেটোর অমরা এবং ফলোত্বক উভয়ই কিন্তু আমরা ভোজ্য অংশ হিসেবে গ্রহণ করে থাকি। ঠিক আছে, নেক্সট 3 নম্বর প্রশ্ন বলেছে পরাগরেণুর বহিঃত্বক গঠিত হয়। অপশান দেওয়া আছে সেলুলোজ দ্বারা, স্পোরোপোলেনিন দ্বারা, পেক্টোসেলুলোজ দ্বারা নাকি লিগনিন দ্বারা। এই যে ছবিটি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কোনো বীজ বা কাঁটা জাতীয় ফল নয়, এগুলো এক একটি হলো পরাগরেণু। ঠিক আছে, দেখো এখানে পরাগরেণু কিন্তু বিভিন্ন আকৃতির হতে পারে, সেটা তোমরা ছবি দেখে বুঝতে পারবে। তাহলে এই যে কাটা কাটা দেখতে পাচ্ছ, এই কাটা কাটা বহিঃত্বক কী উপাদান দ্বারা গঠিত? সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে এখানে অপশন বি, স্পোরোপোলেনিন। তাহলে পরাগরেণুর যে বহিঃত্বক রয়েছে এই বহিঃত্বক স্পোরোপোলেনিন দ্বারা গঠিত। খুব ইম্পর্টেন্ট 2024-এর জন্য, স্টার মার্ক দিয়ে রাখো। নেক্সট 4 নম্বর প্রশ্ন বলেছে যে একটি উভলিঙ্গ ফুল থেকে সংকর বীজ সৃষ্টি করতে হলে নিম্নলিখিত কোন অংশটি অপসারণ করতে হবে? দেখো এটা একটা উভলিঙ্গ ফুল, ধরে নিলাম এটাও একটা উভলিঙ্গ ফুল। আমাদের দুটি ফুল গাছের দরকার পড়বে, ফুলের দরকার পড়বে সংকর বীজ তৈরি করার জন্য একই প্রজাতির। এবারে বলেছে একটি উভলিঙ্গ ফুল থেকে সংকর বীজ যদি তৈরি করতে চাই তাহলে আমাদের সেই উভলিঙ্গ ফুলের কোন অংশটিকে কেটে বাদ দিতে হবে? অপশান দেওয়া আছে গর্ভমুণ্ড, গর্ভাশয়, পরাগধানী নাকি ডিম্বক নালী। দেখো আমাদের বীজ যেহেতু তৈরি করতে হবে তাই আমাদের গর্ভমুণ্ড, গর্ভাশয়, ডিম্বক নালী এই তিনটিকে কিন্তু অবশ্যই রাখতে হবে। এটা কমন সেন্সে যদি তুমি কোশ্চেন আনসার করো তাহলে আমাদের আনসার হচ্ছে কত, অপশান
নাম্বার সি পরাগধানীকে আমাদের কেটে বাদ দিতে হবে। এবারে যদি ফুল কনসেপচুয়ালি ব্যাপারটাকে বুঝতে যাও তাহলে দেখো কি হবে। দেখো এটা একটা উভলিঙ্গ ফুল, উভলিঙ্গ ফুলে কি পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র উভয়ই বর্তমান। এবারে এই পুংকেশর চক্রর পরাগধানী থেকে যদি পরাগরেণু এসে স্ত্রী গর্ভকেশর চক্রের যদি গর্ভমুণ্ডে এসে স্থানান্তরিত হয় তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে দেখা যাবে আমাদের স্বপরাগযোগ। আর স্বপরাগযোগে কিন্তু কখনোই সংকর বীজ তৈরি হয় না। সংকর বীজ তৈরি করার জন্য আমাদের দুটি আলাদা আলাদা ফুল দরকার একই প্রজাতির, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে কিন্তু সংকর বীজ আমাদের তৈরি হবে না, বোঝা গেল। এবারে দেখবো যে সংকর বীজ তৈরি করতে হলে আমাদের কি করতে হবে। এবারে দেখো যে এই যে ফুলটি রয়েছে এই ফুলের পরাগরেণু এসে যদি এই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাহলে কি হবে, তাহলে আমাদের এক্ষেত্রে কিন্তু সংকর বীজ তৈরি হবে। তাহলে সংকর বীজ তৈরি করতে হলে আমাদের উভলিঙ্গ ফুলে দুই লিঙ্গ উপস্থিত থাকলে কিন্তু হবে না। আমাদের কি করে বাদ দিতে হবে, এই যে পরাগধানী বা পুংকেশর চক্র যে রয়েছে এই পুংকেশর চক্রকে কেটে বাদ দিতে হবে বা পরাগধানীকে কেটে বাদ দিতে হবে। যদি বাদ দিতে পারি তাহলেই কিন্তু আমরা অন্য গাছের পরাগরেণু এনে এই গাছের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করলে আমরা সংকর বীজ তৈরি করতে পারবো। বুঝতে পারলে? ঠিক আছে, চলো 5 নম্বর প্রশ্ন দেখি। যে উদ্ভিদে মুক্ত গর্ভপত্রী ডিম্বাশয় দেখা যায়, মুক্ত গর্ভপত্রী ডিম্বাশয় দেখা যাবে, অপশান আছে প্যাপাভার, মাইকেলিয়া, অ্যালয় নাকি লাইকোপার্সিকন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি, মাইকেলিয়া। ঠিক আছে, মাইকেলিয়া অথবা মিচেলিয়া ক্ষেত্রে মুক্ত গর্ভপত্রী ডিম্বাশয় দেখা যায়। আর এই যে অপশান এ দেখো দেওয়া আছে প্যাপাভার, এই প্যাপাভারের ক্ষেত্রে দেখা যায় যুক্ত গর্ভপত্রী ডিম্বাশয়। তাহলে কোশ্চেন এখান থেকে দুটো আসতে পারে, এক মুক্ত গর্ভবতী ডিম্বাশয় আর একটা যুক্ত গর্ভবতী ডিম্বাশয়। তাহলে মুক্তর ক্ষেত্রে মাইকেলিয়া, মুক্ত মাইকেলিয়া, আর প্যাপাভারের ক্ষেত্রে কি হবে, যুক্ত গর্ভবতী ডিম্বাশয়। বোঝা গেল? নেক্সট 6 নম্বর প্রশ্ন বলেছে বাহকের অনুপস্থিতিতেও যে উদ্ভিদে বীজের বিস্তার ঘটে। বীজের বিস্তার কীভাবে ঘটবে, পলিনেশনের মাধ্যমে। তাহলে পলিনেশন অর্থাৎ পরাগযোগ হবে কিন্তু বাহকের অনুপস্থিতিতে, বাহকের প্রয়োজন নেই। কোন উদ্ভিদে? অপশান আছে সালভিয়া, ফিকাস, কোমেলিনা নাকি জস্টেরা। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশান সি, কোমেলিনা। কোমেলিনার ক্ষেত্রে কিন্তু কোনো বাহকের প্রয়োজন হয় না। কেন? কারণ হলো কোমেলিনা, দেখো কোমেলিনা যে ফুল রয়েছে এই ফুলটি কিন্তু এইভাবে বদ্ধ অবস্থায় থাকে, আর কোমেলিনা হলো উভলিঙ্গ ফুল। এবারে এটার কারণ আমি নেক্সট স্লাইডে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো অ্যাকচুয়ালি কোমেলিনার ক্ষেত্রে হয় কি, কোমেলিনার ক্ষেত্রে অনুন্মিলন দেখা যায়। এখানে বলেছে যখন কতকগুলি উভলিঙ্গ ফুল সম্পূর্ণভাবে ফোটে না বা বন্ধ অবস্থায় থাকে। আমি যে আগের ছবিটি তোমাদের দেখালাম এটা কিন্তু বন্ধ অবস্থায় রয়েছে এই ফুলটি, ঠিক আছে। তাহলে সম্পূর্ণরূপে ফুটবে না অথবা বন্ধ অবস্থায় থাকে, তখন ফুলের পরাগরেণু স্বাভাবিকভাবেই সেই ফুলের গর্ভমুণ্ডে গিয়েই পড়বে। এবারে এই যে ফুলটি বন্ধ আছে, যদি বন্ধ থাকে তাহলে এই ফুলের পরাগরেণু এসে এই ফুলেরই গর্ভমুণ্ডে পড়বে, তো বাইরের কোনো পরাগরেণু এসে এই ফুলের গর্ভমুণ্ডে পড়তে পারবে না, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি স্বপরাগযোগ দেখা যাবে। তাহলে তখন ফুলের পরাগরেণু স্বাভাবিকভাবেই সেই ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে। এই প্রকার অটোগ্যামি মানে স্বপরাগযোগকে আমরা ক্লিস্টোগ্যামি অথবা অনুন্মিলন বলে থাকি। আর এই কোমেলিনা বা কানসিয়ার ক্ষেত্রে কিন্তু এই ক্লিস্টোগ্যামি বা অনুন্মিলনই দেখা যায়, ঠিক আছে। যার জন্যই কিন্তু আমাদের এই কোমেলিনার জন্য কোনো বাহকের প্রয়োজন হয় না, কোমেলিনার পরাগযোগে কোনো বাহকের প্রয়োজন হয় না। বোঝা গেল? একদম ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখব। বলেছে নিচের যে উদ্ভিদে অটোগ্যামি এবং গেইটেনোগ্যামি বাধাপ্রাপ্ত হয়। অপশান দেওয়া আছে রেডি, ভুট্টা, পেঁপে নাকি শশা। দেখো অটোগ্যামি এবং গেইটেনোগ্যামির ক্ষেত্রে আমাদের উভলিঙ্গ উদ্ভিদ প্রয়োজন, মানে একটা উদ্ভিদেই যাতে দুই লিঙ্গেরই ফুল বর্তমান থাকে, ঠিক আছে। তাহলে এখানে অপশান যে সি দেওয়া আছে, সি পেঁপের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে পেঁপে হলো একটি একলিঙ্গ উদ্ভিদ, মানে একটা পেঁপে গাছে হয় যতগুলো ফুল থাকবে সব ফুলগুলোই পুংলিঙ্গের হবে, নতুবা সব ফুলগুলোই স্ত্রীলিঙ্গের হবে। দুটো লিঙ্গেরই ফুল কিন্তু পেঁপে গাছে পাওয়া যাবে না। তাই পেঁপে গাছে অটোগ্যামি এবং গেইটেনোগ্যামি বাধাপ্রাপ্ত, অর্থাৎ অটোগ্যামি এবং গেইটেনোগ্যামি পেঁপের ক্ষেত্রে দেখা যাবে না। পেঁপের ক্ষেত্রে শুধুমাত্র ইতর পরাগযোগী দেখা যাবে। বোঝা গেল? নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখব। নারকেলের জল ও ভোজ্য অংশটি হলো, এই যে নারকেলের জল আর এই যে সাদা শ্বাস অংশটি ভোজ্য অংশটি, এগুলো কি? অপশান দেওয়া আছে শস্য, অন্তঃস্থক, মধ্যস্থক নাকি ভ্রূণ। খুব ইজি কোশ্চেন আর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ, শস্য। ঠিক আছে, নারকেলের জল আর এই যে সাদা সাদা অংশটা দেখতে পাচ্ছ ভোজ্য অংশটি, এই দুই হলো নারকেলের শস্য, ঠিক আছে, বা এন্ডোস্পার্ম আমরা যাকে বলি। দেখো 9 নম্বর প্রশ্নে বলেছে কোন জৈব বস্তুটি চরম পারিপার্শ্বিক প্রতিকূলতার মধ্যেও উৎসেচক দ্বারা বিশ্লেষিত হয় না বা উৎসেচক দ্বারা ডাইজেস্ট হবে না। কোন জৈব বস্তুটি? অপশান দেওয়া হচ্ছে কিউটিকল, স্পোরোপোলেনিন, লিগনিন নাকি সেলুলোস।
সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি, স্পোরোপোলেনিন। স্পোরোপোলেনিন এমন একটি জৈব বস্তু যেটা কিনা যে কোনো উৎসেচক, তাপমাত্রা হোক, উৎসেচক হোক, কোনো কিছুর প্রভাবেই কিন্তু বিশ্লেষিত বা ডাইজেস্ট হয় না, যার জন্যই কিন্তু আমরা বহু বহু বছর পুরনো পরাগরেণুকে এখনও পর্যন্ত সংরক্ষিত করতে পেরেছি। ঠিক আছে, নেক্সট দেখি 10 নম্বর প্রশ্ন বলেছে ফিলিফর্ম অ্যাপারেটাস নিচের কোনটিতে দেখা যায়? অপশান দেওয়া আছে ডিম্বাণু, সহকারী কোষ, জাইগোট নাকি সাসপেন্সার। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি, সহকারী কোষ। ঠিক আছে, সহকারী কোষকে আমরা ইংলিশে কি বলে থাকি? সিনার্জিস বলে থাকি। দেখো ছবিতে দেখতে পারবে সিনার্জিস, এই যে সহকারী কোষ, আর এই সহকারী কোষের মধ্যে ফিলিফর্ম অ্যাপারেটাস নামক একটি অংশ থাকে। ঠিক আছে, এই ফিলিফর্ম অ্যাপারেটাস কী করে? একটি উৎসেচক বা একটি কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে, যার জন্য পরাগনালী তার দিকে আকৃষ্ট হয়। ঠিক আছে, বুঝতে পারলে? চলো 11 নম্বর প্রশ্ন দেখি। বলেছে অমরার সাথে ডিম্বাণু যে বৃন্ত দ্বারা যুক্ত থাকে তাকে আমরা কি বলবো? অপশানে আছে ডিম্বক বৃন্ত, র্যাফে, ডিম্বক নাভি নাকি ডিম্বক মূল। দেখো কোশ্চেন পড়ার পর যদি তোমাদের অপশানগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে পড়ো, তাহলেই তোমরা সঠিক উত্তর খুব সহজেই বের করতে পারবে। দেখো এখানে বলেছে ডিম্বাণুর সাথে যুক্ত থাকবে কে? অমরা আর একটি বৃন্ত দ্বারা। আর এখানে বৃন্ত এক জায়গাতেই শুধু রয়েছে, ডিম্বক বৃন্ত। তাহলে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশান এ, ডিম্বক বৃন্ত। তাহলে অমরার সাথে ডিম্বাণু ডিম্বক বৃন্ত দ্বারা যুক্ত থাকে। এই ডিম্বক বৃন্তকে আমরা ইংলিশে বলে থাকি ফিউনিকাল। ঠিক আছে, এই দেখো এটা হলো প্ল্যাসেন্টা, এই জায়গাটা হলো প্ল্যাসেন্টা, এটা হলো ডিম্বক বৃন্ত, আর এটা হলো আমাদের অভিউল বা ডিম্বাণু। ঠিক আছে, নেক্সট দেখো তোমরা যারা যারা প্রথম থেকেই আমাদের এই সিরিজে যুক্ত আছো, মানে ফার্স্ট টপিক থেকে এখনও পর্যন্ত তোমরা কন্টিনিউ করছো, তোমরা কিন্তু বুঝতে পারছো যে কোশ্চেনগুলো কতটা ইম্পর্ট্যান্ট আর এক্সামে আসার জন্য কিন্তু একদম উপযুক্ত কোশ্চেন এগুলো। ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনই তোমাদের এক্সামে কিন্তু এসে থাকে। আর তোমরা যারা যারা নতুন দেখছো, তোমরা অবশ্যই কমপ্লিট ভিডিওটি দেখবে, তারপরেই বিচার করবে যে তোমাদের কেমন লাগলো এই ক্লাসটা। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ভিডিওটিকে লাইক করবে এবং কমেন্টে অবশ্যই জানাবে তোমার মতামত। ঠিক আছে, আর যদি তোমাদের কোনো বন্ধুবান্ধব থাকে বা ফ্যামিলি সদস্য কেউ যদি থাকে যারা এএনএম জিএনএম 2024 জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে আমাদের চ্যানেলটি অথবা আমাদের একটি ভিডিও কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করবে। চলো 12 নম্বর প্রশ্ন দেখি কি বলেছে। পরাগরেণুর অধ্যয়নকে বলা হয়, ঠিক আছে, যে শাখায় বিজ্ঞানের যে শাখায় পরাগরেণু নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে আমরা কি বলবো? বলেছে এথমোলজি, প্যালিওবোটানি, প্যালিনোলজি নাকি ট্যাক্সোনমি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, প্যালিনোলজি। তাহলে পরাগরেণুর অধ্যয়নকে আমরা কি বলে থাকি? প্যালিনোলজি বলে থাকি। মনে থাকবে। দেখো এই সমস্ত যে কোশ্চেন রয়েছে, যে এর অধ্যয়ন, ঠিক আছে, পরাগরেণুর অধ্যয়ন, তারপর আরও বিভিন্ন ধরনের অধ্যয়ন যে রয়েছে, যেমন বাস্তুতন্ত্রের অধ্যয়ন, এই অধ্যয়নের যে শাখাগুলো, এই শাখাগুলোর নাম তোমাদের সুন্দরভাবে মাথায় রাখতে হবে। তোমাদের যদি এই শাখাগুলোর এরকম নাম যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি একটি পিডিএফ বানিয়ে টেলিগ্রামে পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু খুব সহজেই সেগুলোকে মনে রাখতে পারবে। ঠিক আছে, চলো তাহলে 13 নম্বর প্রশ্ন দেখি কি বলেছে। নিচের কোন ফুলে যুক্ত পুংকেশর দেখা যায়? পুংকেশরগুলো যুক্ত অবস্থায় থাকবে, স্টেমেনগুলো যুক্ত অবস্থায় থাকবে। অপশান দেওয়া আছে সূর্যমুখী, লাউ, মটর নাকি লেবু। আমাদের রাইট আনসার হবে বি, লাউয়ের ক্ষেত্রে পুংকেশরগুলো যুক্ত অবস্থায় দেখা যায়। ঠিক আছে, নেক্সট দেখো পুংকেশর যেহেতু আমরা এখানে দেখলাম শব্দটা, তাই পুংকেশর সম্বন্ধে আমরা একটু জেনে নিই। নেক্সট স্লাইডে দেখো বলেছে যে পুংকেশর দুটি অংশ নিয়ে গঠিত। ঠিক আছে, পুংকেশর দুটি অংশ নিয়ে গঠিত হবে, এক পুংদণ্ড, আরেকটা হলো পরাগধানী। এই যে অংশটা দেখতে পাচ্ছ যেটা অ্যান্থার লেখা আছে, এটা হলো পরাগধানী, আর এই যে দাঁড়ের মতো অংশটা দেখতে পাচ্ছ এটাকে আমরা পুংদণ্ড বলে থাকি। ঠিক আছে, আর এই পরাগধানীর মধ্যেই দেখো পোলেন স্যাক থাকে, আর এই পোলেন স্যাকের ভেতরেই কিন্তু পোলেন থাকে, পোলেন অথবা পরাগ। ঠিক আছে, নেক্সট দেখি 14 নম্বর প্রশ্ন বলেছে ট্যাপেটাম হলো প্রকৃতপক্ষে। অপশান আছে সংরক্ষক স্তর, জননে অংশগ্রহণকারী স্তর, পুষ্টি সরবরাহকারী স্তর নাকি শ্বসন ক্রিয়ায় অংশগ্রহণকারী স্তর। এই যে ট্যাপেটাম হলো এই যে পরাগধানী আমরা দেখলাম, এই পরাগধানীর ভিতরের একটি স্তর। ঠিক আছে, পরাগধানীর বিভিন্ন স্তর দেখা যায়, যেমন এপিডার্মিস, এন্ডোথেশিয়াম, মিডিল লেয়ার, সেরকম ট্যাপেটাম হলো একটি স্তর, আর এই স্তরটি সাধারণত পুষ্টি সরবরাহকারী একটি স্তর। ঠিক আছে, পোলেনকে বা পরাগকে পুষ্টি সরবরাহ করে এই ট্যাপেটাম, আর এই ট্যাপেটামে অনেক নিউক্লিয়াস পাওয়া যায়, যার জন্য আমরা এটাকে সিনসাইশিয়াম কন্ডিশনও বলতে পারি। ঠিক আছে, চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখব। একটি দ্বিবীজপত্রী উদ্ভিদে পরিণত ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসগুলি নিম্নলিখিত কোন সজ্জাক্রমে সজ্জিত থাকে? দ্বিবীজপত্রী উদ্ভিদ, ডাইকটিলিনাস প্লান্ট, ঠিক আছে, আর ভ্রূণস্থলী, পরিণত ভ্রূণস্থলী, এটা হলো পরিণত ভ্রূণস্থলী। এই পরিণত ভ্রূণস্থলীতে নিউক্লিয়াসগুলি কোন সজ্জাক্রমে সজ্জিত থাকবে? অপশান দেওয়া হচ্ছে 2+4+2,
3 + 2 + 3, 2 + 3 + 3, 3 + 3 + 2। ছবিটি দেখে খুব সহজেই তোমরা আনসার করতে পারবে, ঠিক আছে। এক্সামে কিন্তু এরকম ছবি তোমাদের দেওয়া থাকবে না, তাই ছবিটি তোমরা ভালোভাবে দেখে বুঝে নাও যে এখান থেকে কীভাবে আনসারটা বেরোবে। দেখো আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন বি, 3 + 2 + 3, ঠিক আছে। এখানে দেখো কাউন্ট করো, 1 2 3টে নিউক্লিয়াস, মাঝে 1 2টে নিউক্লিয়াস, আর শেষে এখানে 1 2 3টে নিউক্লিয়াস। যে এক্স সেলগুলো যে রয়েছে এই এক্স সেলগুলো থাকে মাইক্রোবাইলার রিজিয়নে, তারপরে অ্যান্টিপোটাল সেল যে রয়েছে এটা চ্যালাজাল এন্ডে থাকে, ঠিক আছে। আর মাঝের যে এই বড়ো সেলটা এটাকে আমরা সেন্ট্রাল সেল বলে থাকি, আর মাঝের নিউক্লিয়াস দুটিকে আমরা পোলার নিউক্লিয়াই বলে থাকি। এবারে এখানে কোশ্চেন এভাবেও হতে পারে যে একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের পরিণত ভ্রূণস্থলিতে কটি কোষ এবং কটি নিউক্লিয়াস দেখা যায়। দেখো এখানে কোষ কটি আছে, 1 2 3, এই পুরোটা একটা কোষ, 4 5 6 7 কোষ পাওয়া যাবে আমাদের 60টি, আর নিউক্লিয়াস আমাদের কটি, 1 2 3 4 5 6 7 8, আর হলো 8টি আমাদের কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। তাহলে 60টি কোষ 8টি নিউক্লিয়াস থাকবে আমাদের একটি পরিণত ভ্রূণস্থলিতে। বুঝতে পারলে কীভাবে? এই ছবিটা তোমরা পারলে একবার খাতায় এঁকে নিয়ে ভালোভাবে দেখবে, মানে কোন জায়গায় কটি নিউক্লিয়াস এবং কটি সেল রয়েছে, ঠিক আছে। চলো 16 নম্বর প্রশ্ন দেখব। বলেছে মেলাকোফিলিতে যে প্রাণীর দ্বারা পরাগরেণু বাহিত হয়, মেলাকোফিলিতে যে প্রাণীর দ্বারা পরাগরেণু বাহিত হয়। অপশন দেওয়া আছে শামুক, বাদুড়, পিঁপড়ে নাকি মৌমাছি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শামুক, ঠিক আছে। মেলাকোফিলিতে শামুকের দ্বারা পরাগরেণু বাহিত হয়। তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছে যে বাদুড় দ্বারা পরাগরেণু বাহিত হওয়াকে কি বলা হয়, আর এখানে দেওয়া আছে শামুকের দ্বারা যদি পরাগরেণু বাহিত হয় তাহলে তাকে কি বলে। তাহলে এই কোশ্চেনটি কিন্তু তোমাদের 2024-এর জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ 2023-এই তোমাদের বাদুড়ের দ্বারা এসেছে, তাহলে 2024-এ কিন্তু শামুকের দ্বারা আসতেই পারে। তাহলে শামুকের দ্বারা যদি পরাগরেণু বাহিত হয় তাকে আমরা কি বলে থাকি, মেলাকোফিলি বলে থাকি। বোঝা গেল? নেক্সট 17 নম্বর প্রশ্ন বলেছে বীজ সম্বন্ধীয় অধ্যয়নকে কি বলা হয়। অপশন দেওয়া আছে প্যালিনোলজি, অ্যান্থোলজি, স্পার্মোলজি নাকি ইকোলজি। প্যালিনোলজি দেখলাম যে যদি আমরা পরাগরেণু অধ্যয়ন করি তাহলে তাকে প্যালিনোলজি বলে, ইকোলজি হলো বাস্তুতন্ত্র নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে তাকে ইকোলজি বলে, আর বীজ সম্বন্ধীয় অধ্যয়নকে আমরা স্পার্মোলজি বলে থাকি। রাইট আনসার হবে সি। আশা করছি তোমাদের সকলেরই এই কোশ্চেনটি আনসার ঠিক হয়েছে, ঠিক আছে। চলো 18 নম্বর প্রশ্ন দেখি। বলেছে ভ্রূণমূলের আবরণকে বলা হয়। ভ্রূণমূল এটি হলো একটি বীজ, বীজের মধ্যে ভ্রূণ রয়েছে, আর ভ্রূণের মধ্যে যে ভ্রূণমূল রয়েছে, ঠিক আছে, বা রেডিকাল, ভ্রূণমূলের আবরণকে আমরা কি বলে থাকি। দেখো এটা রেডিকাল, এটা প্লিমিউল, আর এই যে আবরণটি রয়েছে ভ্রূণমূলের আবরণ, এই আবরণকে আমরা কি বলবো। অপশানে দেওয়া আছে কোলিওরাইজা, কোলিওপটাইল, স্কুটেলাম নাকি হস্টোরিয়াম। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ, কোলিওরাইজা। দেখো রেডিকাল, রেডিকালে কি আছে, আর আছে, কোলিওরাইজাতে আর আছে, তাহলে রেডিকালকে কে আবৃত করে থাকবে, সেটা হলো কোলিওরাইজা। আর প্লিমিউল, প্লিমিউলে প আছে, আর প্লিমিউলকে আবৃত করে থাকবে কে, কোলিওপটাইল, ঠিক আছে। এই কোলিওপটাইলেও দেখো এখানে প আছে, তোমরা এইভাবে এটা কিন্তু মনে রাখতে পারো, খুব সহজেই তোমাদের মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন 19 নম্বর প্রশ্ন দেখব। প্রতিটি রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, রেণু মাতৃকোষ যে রয়েছে সেই রেণু মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা কত। অপশন হচ্ছে n, 2n, 3n নাকি 4n। কারেক্ট আনসার হয়ে যাবে তোমাদের অপশন বি, 2n। প্রতিটি রেণু মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা হলো 2n। আর এই রেণু মাতৃকোষে মিওসিসের মাধ্যমেই পরাগ রেণু তৈরি হয়, আর পরাগ রেণুতে ক্রোমোজোমের সংখ্যা হলো n, ঠিক আছে। 2n থেকে মিওসিসের মাধ্যমে n হয়ে গেল, তাই জন্যই কিন্তু আমরা পড়েছিলাম মিওসিসকে কি বলা হয়, হ্রাস বিভাজন বলা হয়। কি মনে আছে তো? কোষচক্র এবং কোষ বিভাজন আমরা পড়েছি। আচ্ছা নেক্সট 20 নম্বর প্রশ্ন, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আমাদের 30টি প্রশ্ন রয়েছে। দেখো 20 নম্বর প্রশ্নে বলেছে একটি অপ্রকৃত ফল হলো। অপশান আছে আম, আপেল, আতা নাকি পেঁপে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আপেল। আপেল হলো একটি অপ্রকৃত ফল। অপ্রকৃত ফল কি, ডিম্বাশয় ছাড়া ফুলের অন্য কোনো অংশ থেকে যদি ফল তৈরি হয় তাহলে আমরা কি বলবো, তাকে অপ্রকৃত ফল বলবো। দেখো এখানে দেওয়া রয়েছে যে পরাগযোগ ও নিষেকের পরে ডিম্বাশয় ব্যতীত ফুলের অন্য অংশ বা পুষ্পমঞ্জুরির কোনো অংশ থেকে যদি ফল উৎপন্ন হয় তাহলে আমরা সেই ফলকে অপ্রকৃত ফল বলবো। যেমন আপেল রয়েছে, স্ট্রবেরি রয়েছে, চালতা, এই সব কিছুই কি অপ্রকৃত ফল, এগুলো ট্রু ফ্রুট নয়, ঠিক আছে, এগুলো ফলস ফ্রুট। দেখো এবারে আচ্ছা আমাদের 20 নম্বর প্রশ্ন হয়ে গেল। দেখো তোমরা এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবে, ঠিক আছে। চলো দেখি নেক্সট কোশ্চেন 21 নম্বর প্রশ্ন। দেখো এখন আমরা কিছু স্তম্ভ মেলানো কোশ্চেন করব, তারপরে আমরা কয়েকটা পিওকিউ করে আমাদের ক্লাস সেখানেই শেষ করব।
আমরা ফটাফট স্তম্ভ মেলানোগুলো দেখে নিই। দেখো এখানে সবার প্রথমে বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া আছে, একবার তোমরা দেখে নাও ডান স্তম্ভে এবং বাম স্তম্ভে কী কী দেওয়া আছে। আমি সরাসরি একদম মিলিয়ে দেবো যে তোমাদের কোনটার সাথে কোনটার আনসার হবে, ঠিক আছে? তোমরা ভিডিওটি পজ করে আগে আনসার বের করো, তারপরেই মেলাবে, ঠিক আছে? আশা করছি তোমরা মিলিয়ে নিয়েছো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও তোমরা এটাই করেছো কি না। ইতর পরাগযোগ কার ক্ষেত্রে হবে? ভুট্টার ক্ষেত্রে হবে, ঠিক আছে? তারপরে স্বপরাগযোগ হবে সন্ধ্যা মালতীর ক্ষেত্রে। সম্পূর্ণ ফুল আমরা জবাকে বলে থাকবো। অসমাঙ্গ ফুল আমরা কাকে বলবো? মটরকে বলবো। আর সমপরিণতি দেখা যায় নয়নতারার ক্ষেত্রে। ঠিক হয়েছে তোমাদের? এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান এ, ঠিক আছে? রাইট আনসার হলো এ। কতজনের ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ ঠিক করেছি, আর ভিডিও পজ করেই নিজেই আগে করেছি। চলো 22 নম্বর প্রশ্ন দেখব, স্তম্ভ মেলানো। আগে তোমরা নিজেরা করে নাও, তারপরেই সলিউশন দেখবে। আচ্ছা ঠিক আছে, করেছো তোমরা, আমি মিলিয়ে দিচ্ছি। দেখো পুংকেশরের দুটি অংশ কিছুক্ষণ আগেই পড়লাম, পুংদ্বন্দ্ব এবং পরাগধানী, ঠিক আছে? এর সাথে 3, এর সাথে 3, দেখো এক জায়গাতেই শুধু আছে অপশান বি, ঠিক আছে? এর সাথে 3, পুংকেশর দুটি অংশ, পুংদ্বন্দ্ব এবং পরাগধানী। বির সাথে হবে 1, ঠিক আছে? একাধিক না সরি, বির সাথে হবে 2, বির সাথে 2 তরমুজ, ঠিক আছে? একাধিক ডিম্বকযুক্ত ডিম্বাশয় হলো তরমুজ, এ হলো আনসার। তারপরে সি, বায়ুপরাগী ফুল হলো ধান, এটা আমরা কালকে পড়েছি। ডির সাথে হলো 5, উভলিঙ্গ ফুল হলো গোলাপ, আর পার্শ্বস্থ গর্ভতন্তু দেখা যাবে কার? আমের ক্ষেত্রে, ঠিক আছে? নেক্সট দেখি 23 নম্বর, নিজেরাই আগে করো। আচ্ছা করা হয়ে গেছে, তাহলে মিলিয়ে নাও এবার। দেখো স্থায়ী বৃদ্ধি কার ক্ষেত্রে দেখা যায়? স্থায়ী বৃদ্ধি দেখা যাবে বেগুনের ক্ষেত্রে। তারপর বি স্বপরাগযোগ হলো সর্ষের ক্ষেত্রে দেখা যাবে। তারপরে সি, অসম্পূর্ণ ফুল হলো কুমড়ো, সির সাথে 1। তারপরে বাদুর পরাগী ফুল হলো কদম, আর ক্ষুদ্রতম পরাগরেণু হলো মায়োসোটিস, ঠিক আছে? দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে বি আর ডি অপশন একই দেওয়া আছে। তোমরা যদি দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে থাকো তাহলে রাইট আনসার, ঠিক আছে? এর সাথে 3, বির সাথে 2, সির সাথে 1, ডির সাথে 5, আর ইর সাথে 4 হবে রাইট আনসার, ঠিক আছে? চলো 24 নম্বর প্রশ্ন, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও, এটা আগে মেলাই। দেখো মিশ্রবাসী উদ্ভিদ, এর সাথে হবে 1 আম, মিশ্রবাসী উদ্ভিদ। বি বহু প্রতিসম ফুল, এটা হলো ধুতর। তারপরে হলো সি, বর্ণের শস্য সবুজ হবে কার? ভিসকামের ক্ষেত্রে, 4, ডির সাথে 2, সংযুক্ত ফলত্বক এবং বিস্তক দেখা যাবে কার? ধানের ক্ষেত্রে। আর অনুন্মিলন দেখা যাবে কানশিরা, ঠিক আছে? এই কানশিরাই হলো কোমেলিনা, ঠিক আছে? কানশিরা বা কোমেলিনার ক্ষেত্রে অনুন্মিলন দেখা যায়। তাহলে এটা রাইট আনসার হচ্ছে আমাদের অপশান নাম্বার সি, ঠিক আছে? সি নাম্বার হলো রাইট আনসার। আশা করছি তোমরা নিজেরা আগে করছো, তারপরেই সলিউশন দেখছো, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণটা তোমাদের উপরে যে তোমরা তোমাদের প্রিপারেশানকে কীভাবে করবে। আমরা তো শুধুমাত্র সঠিক রাস্তা তোমাদের দেখাবো, সেই রাস্তায় চলার দায়িত্ব কিন্তু পুরোটাই তোমাদের। এটাই কিন্তু অনলাইনের নিয়ম, ঠিক আছে? চলো 25 নম্বর প্রশ্ন দেখব, বলেছে নির্ণীত নিউক্লিয়াস। আচ্ছা আগে তোমরা নিজেরাই করো, তারপরেই আমি আনসার বলে দিচ্ছি। ভিডিও পজ করো, ঠিক আছে? তাহলে আমি বলে দিচ্ছি, দেখো কি হবে। নির্ণীত নিউক্লিয়াস হবে 2n, ঠিক আছে? শস্য নিউক্লিয়াস হবে 3n, পরাগরেণু হবে পুংলিঙ্গধরের প্রথম কোষ, আর জাইগোট হবে নিষিক্ত ডিম্বাণু। তাহলে এর সাথে 3, বির সাথে 1, এর সাথে 3, বির সাথে 1, রাইট আনসার হলো আমাদের বি, ঠিক আছে? চলো 26। আচ্ছা এখান থেকে আমরা PYQ শুরু করব এখন। PYQ, এখন আপাতত আমার কাছে পেন নেই, দুদিনের মধ্যে পেন চলে আসবে, তখন পেন দিয়ে লিখে লিখে ক্লাস করানো হবে, আরও বেশি মজা হবে। তাহলে চলো PYQ শুরু করছি। বলেছে যে নিচের কোনটি পতঙ্গ পরাগী ফুল? অপশান দেওয়া আছে ধান, আম, হাইড্রিলা নাকি বিগোনিয়া। এটি এসেছে 2021-এর শিফট 2-তে। পতঙ্গ পরাগী ফুল সেম হুবহু কোশ্চেনই কিন্তু আমরা গত পিডিএফে বা গত কোশ্চেন সেটে কিন্তু করেছি, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টের পার্ট 1-এ। এটার আনসার কী হয়ে যাবে বলার দরকার নেই, অপশান বি আম, ঠিক আছে? একটি পতঙ্গ পরাগী ফুল হলো আম। নেক্সট বলেছে যে বাদুর দ্বারা যে পরাগযোগ ঘটে বা পরাগায়ন ঘটে তাকে কি বলা হয়? অপশান আছে হাইড্রোফিলি, অ্যানিমোফিলি, অর্নিথোফিলি নাকি কাইরোপটেরোফিলি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশান ডি, কাইরোপটেরোফিলি, ঠিক আছে? তাহলে বাদুরের ক্ষেত্রে দেখো NM GNM 2022 শিফট 2-তে এসেছে। তাহলে তোমাদের এবারের জন্য কিন্তু এই শামুকের সাহায্যে যে পরাগ মিলন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা মাথায় রাখবে, সেটা মেলাকোফিলি আনসার, হ্যাঁ? আর বাদুরের ক্ষেত্রে কি? কাইরোপটেরোফিলি। 28 নম্বর প্রশ্ন বলেছে উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ পরাগধানীতে যেটি থাকে। উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ হলো পরাগধানী, আর এই পরাগধানীর মধ্যে কি থাকবে? অপশান দেওয়া আছে বৃতি, পাপড়ি, গর্ভপত্র নাকি পরাগরেণু। দেখো বৃতি ফুলের একটি অংশ, পাপড়িও ফুলের অংশ,
তারপরে গর্ভপত্র, এটি স্ত্রীস্তবক। আর হলো পরাগ রেণুই হবে আমাদের রাইট আনসার। পরাগধানীতে পরাগ রেণু থাকে। খুব ইজি ইজি কোশ্চেন তোমাদের দেখো পিওয়াইকিউ এসেছে। এটি এসেছে 2022 সালের শিফট 2-তে। আর শিফট 2-তেই দেখো 2টি কোশ্চেন এসেছে, তাহলে চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্টও তোমার জন্য। চলো 29 নম্বর প্রশ্ন দেখব। বলেছে কোন উদ্ভিদে হাইড্রোফিলি প্রদর্শিত হয়? হাইড্রোফিলি মানে জলের সাহায্যে পরাগ মিলন হবে কোন উদ্ভিদে? অপশান দেওয়া আছে হাইড্রিলা, পাইনাস, ওরাইজা নাকি নিলাম্ব এসপি। এটি তোমাদের কারেন্ট ইয়ারে এসেছে, মানে বিগত বছর 2023-এ এসেছে। রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান এ, হাইড্রিলা। ঠিক আছে, হাইড্রিলার ক্ষেত্রে হাইড্রোফিলি প্রদর্শিত হয় বা হাইড্রোফিলি দেখা যায়। এই হাইড্রোফিলি দু ধরনের হয়, একটা হলো এপি হাইড্রোফিলি আর একটা হলো হাইপো হাইড্রোফিলি। এপি হাইড্রোফিলি হলো জলের উপরিতলে, ঠিক আছে, সারফেসের মধ্যে যদি পরাগ মিলন হয় তাহলে সেটাকে আমরা এপি হাইড্রোফিলি বলবো, আর জলের ভিতরে যদি হয় তাহলে সেটাকে আমরা হাইপো হাইড্রোফিলি বলবো। ঠিক আছে, দেখো পাতা শ্যাওলা এবং পাতা ঝিঝি এই দুইয়ের ক্ষেত্রেই কিন্তু হাইড্রোফিলি দেখা যায়। নেক্সট এবং আজকের আমাদের লাস্ট প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, দেখি কি বলেছে। নিম্নলিখিত কোনগুলি মেকি ফল? অপশান দেওয়া হচ্ছে কলা, টমেটো, আপেল, স্ট্রবেরি। এটা তোমাদের সেকশন 2-র কোশ্চেন, একাধিক উত্তর হতে পারে এই কোশ্চেনের। ঠিক আছে, নিম্নলিখিত কোনগুলি মেকি ফল? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এবং অপশান ডি। ঠিক আছে, কলা আর টমেটো কিন্তু মেকি ফল বা ফলস ফ্রুট নয়। কলা আর টমেটো এই দুই কিন্তু ডিম্বাশয় থেকে সরাসরি পরিণত হয়ে ফলে পরিণত হয়। আপেল এবং স্ট্রবেরি এরা ডিম্বাশয় ব্যতীত ফুলের অন্য অংশ থেকে তৈরি হয়। ঠিক আছে, তাই জন্য আমাদের রাইট আনসার হয়ে যাবে আপেল এবং স্ট্রবেরি। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? যতগুলো কোশ্চেন করলাম 30টি প্রশ্ন আমরা কমপ্লিট করে নিয়েছি খুব কম সময়ের মধ্যেই। 30 মিনিটের মধ্যে আমরা 30টি কোশ্চেন কমপ্লিট করে নিয়েছি। আশা করছি তোমরা কোশ্চেনগুলো বুঝতে পেরেছো এবং এক্সপ্লেনেশনগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছো। তোমরা এবারে কি করবে, ডেসক্রিপশানে গিয়ে আগে পিডিএফটি ডাউনলোড করে পিডিএফ পড়বে, তারপর কমেন্টে জানাবে যে হ্যাঁ পিডিএফ পড়া হয়ে গিয়েছে। আর যদি কোথাও তোমাদের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কোশ্চেন নাম্বার দিয়ে কমেন্টে জানাবে। আর না হলে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো রয়েছেই, সেখানেও তোমরা কিন্তু তোমাদের ডাউটগুলো জানাতে পারো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। তোমরা পিডিএফটি ডাউনলোড করার পরে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেল, ইউটিউব চ্যানেল সবগুলোর লিঙ্ক আমি পিডিএফে অ্যাটাচ করে দিয়েছি। তোমরা ক্লিক হিয়ারে ট্যাপ করলে সরাসরি সেই চ্যানেল বা গ্রুপে চলে যাবে এবং আমাদের সাথে খুব সহজেই কিন্তু যুক্ত হতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো তোমাদের থ্যাংক ইউ, যে তোমরা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখছো, মনোযোগ সহকারে পড়ছো। ঠিক আছে, এভাবে পড়তে থাকলে কিন্তু সিলেকশন কেউ আটকাতে পারবে না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, কিছুটা হলেও হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দেবে, কারণ তোমাদের এক্সামের আর কিছু দিন রয়েছে। এখন কিন্তু অনেক, ঠিক আছে, ক্লাস তোমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হবে, আপলোড করা হবে। সবগুলো যদি তোমরা করতে পারো সিলেকশন কিন্তু তোমার হাতের মুঠোয়। তাহলে আর কথা না বাড়িয়ে দেখা হচ্ছে পরের আরেকটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে। ততদিনের জন্য বাই।